নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। দুজন প্রাক্তন মোহনবাগানী, একজন সদ্য প্রাক্তন, আরেকজন প্রাক্তন হয়েছেন কয়েকটা মরশুম আগেই। সেই দুজন মোহনবাগানীর কি ইস্টবেঙ্গলে খেলার এই মরশুমে সম্ভাবনা তীব্র? আসছি সে প্রসঙ্গে। তার আগে বলবো যে শেষ পর্যন্ত কি আরো একবার ডার্বি থেকে পিছিয়ে যেতে চাইছে মোহনবাগান? ইস্টবেঙ্গল কি ওয়াকওভার পাবে নাকি আগামীকালের ডার্বি ম্যাচে? হঠাৎ একথা কেন বলছি? এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ কারণের জন্যই যে ম্যানেজার্স মিটিং এ কিন্তু মোহনবাগানের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? আইএফএ সূত্রে জানা যাচ্ছে যিনি প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল তিনি বাইরে ছিলেন। তো উপস্থিত থাকার দিন তিনি কি করে বাইরে থাকেন এমন একটা গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচের আগে? প্রশ্ন তো রয়েছে অনেক কিছুই। তবুও চাইব, মাঠের বাইরে খেলতে ইস্টবেঙ্গল অভ্যস্ত নয়, যার ফলে ওয়াকওভার নয়, অতীতে ওয়াকওভার দিয়েছে কয়েকটা মরশুম আগেই, বা সদ্য মরশুমেও, মানে অগণিত ওয়াকওভার, যার ফলে মানে নির্দিষ্ট করে বলাও কঠিন। আগামীকাল যে ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে, সমর্থকদের মধ্যে তীব্র উৎসাহ আছে, বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। একটা বঙ্গ সন্তানের সামনে সুযোগ রয়েছে বহু বছর পরে ডার্বি ম্যাচের নায়ক হয়ে ওঠার, অর্থাৎ সমস্ত রসদ, মাল মশলা, উপাদানই প্রস্তুত, শুধুমাত্র মাঠে বল গড়াবার অপেক্ষা। আশা করা যায় চিরপ্রতিদ্বন্দ্বী যথাসময় তাদের দলকে নিয়ে মাঠে নামবে, খেলা হোক মাঠে। এরপরে যে প্রসঙ্গে কথা বলব বন্ধু, সেখানে অনেক রকম জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আনোয়ার আলী ইস্টবেঙ্গলে 5 বছরের জন্য চুক্তিতে সই করে ফেলেছে। ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা গিয়ে তাকে সই করিয়ে নিয়ে এসেছে। তাহলে আসন্ন মরশুমে, খুব সহজভাবে বলি, আমি অন্যান্য মরশুমের কথা ছেড়েই দিলাম, আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলবে। আনোয়ার আলী যে মানের ফুটবলার, তিনি ভারতীয় দলের একজন নিয়মিত সদস্য। শুধুমাত্র রক্ষণ ভাগ নয়, আক্রমণ ভাগকেও তিনি নেতৃত্ব দিতে জানেন। তার যে আদর্শ, র্যামোসের মতো, তিনি স্পেনের র্যামোসের মতো তার ফুটবল দর্শন। এরকম ফুটবলার 1 বছরের লোনে মোহনবাগানে যোগদান করেছিল গত মরশুমেই। ফিফার নিয়ম, যে নিয়মটা কার্যকর হয়েছে 2022 সালে, যে 1 বছরের বেশি লোনে কোনো ফুটবলার কোনো দলে থাকতে পারবে না। মোহনবাগান তাকে চুক্তি করেছিল 4 বছর। প্রশ্ন এবার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানাচ্ছেন যে এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র, একই সঙ্গে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা ফিফার যে গঠনতন্ত্র আছে, এই দুই গঠনতন্ত্রের সমন্বয়ে শেষ পর্যন্ত এর মীমাংসা হবে। মোহনবাগান ইতিমধ্যেই হুমকি দিয়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই যে তারা আইনি পথে যাবে। এক্ষেত্রে আইনি পথে গেলে কি হতে পারে না হতে পারে তার থেকেও বড় কথা, যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে আসছে, যে 2022 সালে ফিফার এই নিয়মটা চালু হলেও ভারতবর্ষে নাকি নিয়মটা বলবৎ করা হবে 2025 সাল থেকে। অর্থাৎ তাহলে কি বলা যায় যে এই নিয়মটা এখন ভারতে বলবৎ নয়? আবার একই সঙ্গে এই প্রশ্নটা উঠে আসে যে ফিফা যেহেতু গোটা বিশ্ব জুড়ে এই নিয়মটা 2 বছর আগেই 2022 সালেই চালু করে দিয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষে 2025-এ বলবৎ হোক বা না হোক, নিয়মটা তো বলবৎই রয়েছে এবং ফিফার নিয়মটা সব দেশেই স্বীকৃত, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এক্ষেত্রে আইনি পথে যাওয়ার কি কারণ থাকতে পারে এবং আইনি পথে গেলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিতে পারে? ফুটবল ফেডারেশন যেটা বলছে, তারা গঠনতন্ত্র অনুযায়ী চলবে। যদি গঠনতন্ত্র অনুযায়ী তারা চলে, সেক্ষেত্রে কিন্তু পাল্লাভারী ইস্টবেঙ্গলের দিকে। ফুটবলার স্বেচ্ছায় চুক্তি সই করেছেন ইস্টবেঙ্গলের পক্ষে। সমস্যা যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে যে আনোয়ার আলী নামক ফুটবলার বলেই কিন্তু এত কিছু। তার কারণ তিনি অপরিহার্য, এবং বাস্তবে কি বলি বন্ধু, আনোয়ার আলী যে কোনো দলে, শুধু ইস্টবেঙ্গল ক্লাব বলে নয়, রক্ষণ ভাগে থাকা মানে সেই দলের শুধু রক্ষণ ভাগ না, সামগ্রিকভাবে দলের শক্তি ভারসাম্য অনেকটা বেড়ে যাওয়া। এবং ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগে যে দুর্দান্ত কোনো ভারতীয় তারকার প্রয়োজন ছিল, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে অনেক রকম আলাপ আলোচনা করেছি। শেষ পর্যন্ত ধন্যবাদ দিতে হবে অনেক সমালোচনা সত্ত্বেও, যে সত্যি করে প্রথমবার অনেক রকম বাধা নিষেধ টপকেও ইস্টবেঙ্গল ক্লাব দলবদলের বাজারে এমন একটা ধামাকা, এমন একটা দুর্দান্ত চমক দিয়ে দিয়েছে। গোটা ভারতীয় ফুটবল মহল ইতিমধ্যে তোলপাড় চলছে। আইনি যুদ্ধে কি হবে সে তো সময় বলবে, কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় আনোয়ার আলী এই মুহূর্ত থেকে কাগজে কলমে আইনত মোহনবাগান নয়,
ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার। এবং এর সঙ্গে যে খবরটা দিয়ে শুরু করেছিলাম যে তাহলে কি মোহনবাগানের দুজন প্রাক্তনী, আনোয়ার আলী তো প্রাক্তনী, তিনি সদ্য প্রাক্তন হয়েছেন। এর বাইরে বন্ধু এটা বললে পরে অনেকে অনেক রকম কথা বলতে পারেন এবং সত্যি করে আমি সেটা মেনেও নেব। তার কারণ এই বিষয়টাকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ করা কঠিন। বিশেষ করে আনোয়ার আলীকে নিতে কত পয়সা খরচ হয়েছে এ সম্পর্কে এখন অব্দি সুনির্দিষ্ট তথ্য আসেনি, বা নাও আসতে পারে বা আসতেও পারে। কিন্তু একটা বড় পরিমাণ অর্থ যে এই মানের ফুটবলারকে নিতে খরচ হয়েছে তার নিঃসন্দেহে বলা চলে। তাই সপ্তম বিদেশি কি ইস্টবেঙ্গল ক্লাব নেবে? 6 জন বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। 5 জনের নাম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। একজনের নাম অফিসিয়ালি ঘোষণা না হলেও ঠিক সময় সে নামটাও ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ 6টা বিদেশিকে চূড়ান্ত করে ফেলার পরে এবারে যেহেতু ইস্টবেঙ্গলের সামনে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে, ভারতের প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল ক্লাব বহু বছর পরে, প্রায় 1.5 দশক বাদে। তাই সে প্রতিযোগিতায় সুনাম রক্ষার জন্য ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কি সপ্তম বিদেশির পেছনে ছুটবে? যদি ছোটে হালকা পুলকা ভাবেও বন্ধু, ভাবে যে জিনিসটা জানা যাচ্ছে সপ্তম বিদেশি হওয়ার দৌড়ে মোহনবাগানেরই একজন প্রাক্তনী, যাকে নিয়ে আমি দিন কয়েক আগে ভিডিও করেছিলাম। বিষয়টা অনেকের কাছে হয়তো অবিশ্বাসযোগ্য লেগেছে, লাগতেই পারে, কারণ এই ব্যাপারটাকে এখন এতটাই ভাষা যে সেটা প্রমাণিত করা অত্যন্ত কঠিন। তাহলে কিন্তু কাল ম্যাকুইর কিন্তু সেই তালিকায় নাম আছে। তিনি যদি আসেন, আপনারা সকলেই জানেন তিনিও কিন্তু মোহনবাগান ক্লাবের প্রাক্তনী। এই মুহূর্তে তিনি এফসি গোয়ার ফুটবলার। তাকে নিতে গেলে অনেক রকম জটিলতা বাধা আছে। তবে এবারের ইস্টবেঙ্গল দলবদলের বাজারে, শেষ বাজারে অন্তত যেভাবে বাজি মাত করতে চলেছে, তাতে কোনো কিছুই হয়তো ইস্টবেঙ্গলের কাছে অন্তত এ মরশুমের দল গঠনের ক্ষেত্রে বাধা বা অন্তরায় হয়ে কিছুতেই দাঁড়াবে না। আমরা সমর্থকরা এই আশাতেই রয়েছি। আসুন সবাই মিলে বলি জয় ইস্টবেঙ্গল। ধন্যবাদ।